Assalamu alaikum, dear learners. Welcome to another video. আজকে আমরা ফিজিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় গতি ও গতির সমীকরণ এটার বেসিকগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগেই তোমাদের বলে দিতে চাই যে বেসিকগুলো নিয়ে আলোচনা করা হবে এই বেসিকগুলো আসলে অতটা ইম্পর্ট্যান্ট না, আবার ইম্পর্ট্যান্ট। কীরকম ইম্পর্ট্যান্ট? যে এগুলো অতি সংক্ষিপ্ততে আসে। দেখা যাচ্ছে এখান থেকে একটা সংজ্ঞা চাইতে পারে, অথবা ওই যে সংখ্যাটা চাইতে পারে ওই সংখ্যাটা না চেয়ে ওই সংখ্যাটার একটা উদাহরণ চাইতে পারে, বা একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে এটা কিসের উদাহরণ। ঠিক আছে, মূলত এটাই। আর হচ্ছে এটা অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে গতির সমীকরণ, এগুলো প্রমাণ। তো আমরা ওগুলো পরে করব, আগে আমরা বেসিক নিয়ে একটু কথা বলি। এখানে বলা হয়েছে গতি ও গতির সমীকরণ। তো আসলে গতি জিনিসটা কি, এটা বলতে গেলে আমাদের এটা এভাবে করা লাগে যে আমাদের চারপাশে যে সকল বস্তু আছে তার মধ্যে কতগুলো বস্তু স্থির এবং কতগুলো গতিশীল। পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর স্থিতি ও গতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। এখন আমরা আসি যে আসলে স্থিতিটা কাকে বলে। স্থিতি হচ্ছে যখন কোনো বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের কোনো পরিবর্তন করে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। আর এ অবস্থান অপরিবর্তিত থাকে বলা হয় স্থিতি। তার মানে এটা সংজ্ঞাটা আমি এখানে লিখছি না, সংজ্ঞাটা আমি যখন বলছি এটাকে খেয়াল করলে হয়ে যাবে। এখানে স্থিতিটা বলা হয়েছে যে তোমরা ধরো যে রহিম এখানে কি আছে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, রহিম এখানে দাঁড়িয়ে আছে কিন্তু সে কোথাও যাচ্ছে না, মানে তার অবস্থান সে কোনোভাবে পরিবর্তন করতেছে না, এখানে দাঁড়িয়ে আছে। তার মানে কি? সে স্থির। সে যে স্থির বা স্থিতিশীল এটাকে আমরা কি বলবো? স্থিতি। হ্যাঁ, এটাকে আমরা স্থিতি বলবো। এটা আসলে ব্যাপক আলোচনার কোনো কারণ নেই, এটা তোমরা হচ্ছে 9-10 এগুলো পড়েছো। এখন আসি গতি। গতিটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের কী করবে? সাপেক্ষে অবস্থার পরিবর্তন করবে। তাহলে বোঝা যাচ্ছে যে রহিম, এখানে আবার আমরা লিখি যে রহিম কী করলো, এখান থেকে রহিম এপাশে হাঁটতে 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 রহিম এই জায়গায় আসলো। হ্যাঁ, রহিম পা এভাবে হাঁটতে হাঁটতে এই জায়গায় আসলো। তার মানে কি আমার হচ্ছে এখানে তার অবস্থার পরিবর্তন হলো না, এটাই হচ্ছে গতি। হ্যাঁ, এটাই গতি। এখন আমরা আসি যে আসলে গতির প্রকারভেদ, টাইপস অফ মোশন। গতির প্রকারভেদগুলো দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই আছে চলন গতি, দ্বিতীয় ঘূর্ণন গতি, তৃতীয় চলন ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, আর একটা হচ্ছে দোলন গতি। তো আমরা প্রথম আলোচনা করব চলন গতি নিয়ে। তাইলে 1 নাম্বার হচ্ছে চলন গতি। চলন গতি কাকে বলে? চলন গতিটা হচ্ছে যে গতিশীল অবস্থায় বস্তুর কণাসমূহ যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সে গতিকে চলন গতি বলে। এক কথায় স্বাভাবিক নিয়মে যদি আমরা বলি যে কোনো বস্তু যখন সমান সময়ে সমান পথ অতিক্রম করবে বা সমান দূরত্ব অতিক্রম করবে তাহলে সেটা কি? সেটা হচ্ছে চলন গতি। এই চলন গতিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে, যদি দেই, একটি হচ্ছে সরল চলন গতি। সরল
চলন গতি। এখানে তোমাদের একটু মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে যে পরীক্ষা চাইতে পারে চলন গতি কত প্রকার। এখন তোমরা মনে রাখতে, আরে আমরা তো বললাম যে গতি 5 প্রকার, তাইলে আবার চলন গতি আবার কত প্রকার, এটা কেমনে আসলো, এটা মনে রাখতে হবে। চলন গতি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরল চলন গতি আর হচ্ছে বক্র চলন গতি। বক্র চলন গতি। এখন আমরা আলোচনা করব, এখানে এবং দিয়ে দিই, এবং বক্র চলন গতি। তাহলে আমরা হচ্ছে আলোচনা করি। এখন আলোচনা করব আমরা সরল চলন গতি নিয়ে। সরল চলন গতি। আসলে সরল চলন গতিটা কি? সরল চলন গতির আমরা সংজ্ঞা হাতে যেটা পাই সেটা হচ্ছে যে বস্তুটির গতিপথ যদি সরল হয়, এক কথায় শেষ, বস্তুটির গতিপথ যদি সরল হয় তবে ওই গতিকে আমরা কি বলবো? সরল গতি বলবো। তাহলে ঠিক আছে, এ একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু। এ বিন্দুতে রহিম আছে। রহিম এখানে হচ্ছে কি এ বিন্দুতে আছে। রহিম কি করলো? এ বিন্দু থেকে সোজা সোজা কি করলো? সে বি বিন্দুতে এসে পৌঁছালো। সে কিন্তু কোনো বাঁকা হয়নি, কোনো বাঁকা পথে যায়নি, সে ডিরেক্ট একদম হচ্ছে এ থেকে শুরু করছে, ডিরেক্ট হচ্ছে কি বি বিন্দুতে পৌঁছে গেছে। সে যে সরল পথে গেল, সরল পথে যাওয়ার ফলে তার যে একটা গতি, এটাকে আমরা বলবো কি? সরল চলন গতি। শুধু সরল পথে যায়নি, সে তো চলে চলে গেছে, তো এটাই হচ্ছে কি সরল চলন গতি। এরপর আমরা আসি, এটা গেল আমার ক। এরপর আমরা কি আসি? খতে আসি। খতে হচ্ছে 2 নম্বর হচ্ছে বক্র চলন গতি। বক্র চলন গতি। বক্র চলন গতি। এখন বক্র চলন গতি আসলে কি? বক্র চলন গতিটা হচ্ছে, যেমন আগেরটা আমরা কি পেয়েছিলাম যে বস্তুসমূহের গতিপথ যদি সরল হয় তাহলে সেটা হচ্ছে আমরা কি সরল চলন গতি বলছিলাম। এখন আমরা এটাভাবে বলতে পারি যে বস্তুর গতিপথ যদি বাঁকা পথে হয় তাহলে আমরা কি ওটাই, ওটা হচ্ছে আমার বক্র চলন গতি। ডিরেক্ট, হ্যাঁ, বেশি না পেছিয়ে ডিরেক্ট বলা যায় যে বস্তুটির গতিপথ যদি বাঁকা পথে হয় তাহলে হচ্ছে সেটি বক্র চলন গতি। তাহলে এটা আবার কেমন? ঠিক আছে, এখানে হচ্ছে একটা এ বিন্দু, এ বিন্দু, তো বিন্দুটা দেখা গেছে যে এভাবে এভাবে চলে গেছে, এভাবে এভাবে চলে গেছে। এখানে হচ্ছে কি বি বিন্দু। তো এখানে রহিম ছিল, রহিম কি এখানে ছিল, সেই রহিম কি করলো? এইভাবে 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 বাঁকা পথে সে কি আসলো? বি পথে আসলো। রহিম এখানে আসলো। ঠিক আছে বন্ধুরা, রহিম এখানে আসলো। তো রহিমের এই যে বাঁকা পথে, রহিম একটা বস্তু না তো কি, এ হচ্ছে এ কি করলো? এ হচ্ছে বাঁকা পথে তার যে একটা গতি ছিল, এটাই হচ্ছে কি বক্র চলন গতি। তো রহিম তো এভাবেও যাইতে পারতো, এই যে এভাবে ডিরেক্ট বিতে যাইতে পারতো। যদি এভাবে ডিরেক্ট বিতে যাইতো তাহলে আমরা সেটাকে কি বলতাম? সরল চলন গতি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি বক্র গতি, বক্র চলন গতি, বক্র চলন গতি। আর এই ডট ডট যেটা, এটাকে আমরা বলতে পারি কি সরল চলন গতি, সরল চলন গতি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের হচ্ছে গতির যে প্রকারভেদ, টাইপস অফ মোশন, এখানে হচ্ছে একটা 5টার মধ্যে একটা আমরা কি করলাম? আলোচনা করলাম। এই চলন গতিটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসি ঘূর্ণন গতি। তো হচ্ছে এখানে 2 নম্বর এখানে দেওয়া যায়, কারণ এখানে যেহেতু আমরা একটা দেখলাম, এরপর হচ্ছে আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরটা হচ্ছে ঘূর্ণন, ঘূর্ণন
গতি। হ্যাঁ, এখন ঘূর্ণন গতিটা হচ্ছে যে গতিশীল অবস্থায় বস্তুর কণাসমূহ যদি কোনো বিন্দু বা অক্ষ থেকে তাদের দ্রুত অপরিবর্তিত রেখে উক্ত বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাহলে সেই গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি বলবো। আবার বলছি যে ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতিটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর কণাসমূহ যদি কোনো বিন্দু বা অক্ষ থেকে তাদের দ্রুত অপরিবর্তিত রেখে উক্ত বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাহলে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতির উদাহরণগুলো হচ্ছে ফ্যানের যে পাখা আছে সেই পাখার গতি, ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এবং হচ্ছে জাতার গতি। জাতা ছিল তোমরা? জাতার গতি ইত্যাদি। এগুলো হচ্ছে কি ঘূর্ণন গতির উদাহরণ। তো আমরা যদি এখানে বলছি কি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, তো আমাদের ঘড়িটা কি এরকম গোল না? ঘড়িটা হচ্ছে এরকম গোল, ঠিক আছে? একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা নেই। দেখুন, তো এই যে নির্দিষ্ট একটা বিন্দু বা নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে যদি আমরা এখানে বলি যে হচ্ছে আমরা এটা মিনিটের কাঁটা দিলাম, ধরলাম এটা সেকেন্ডের কাঁটা, যেহেতু সেকেন্ডটা আমাদের সবসময় ঘুরতেছে, এটা সেকেন্ডের কাঁটা। তো এই যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট পথে কি হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, এভাবে চলতেছে ক্লকওয়াইজ এভাবে কি হচ্ছে ঘুরতেই আছে। তো এটাই বোঝানো হয়েছে যে একটি নির্দিষ্ট অক্ষ বা নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে কি করবে, দ্রুত অপরিবর্তিত রেখে কি হবে, ঘুরতে থাকবে। এটাই হচ্ছে আমার কি ঘূর্ণন গতি। বুঝতে পারছো নিশ্চয়ই? এরপর হচ্ছে কি ঘূর্ণন গতি গেল, এরপর হচ্ছে চলন ঘূর্ণন গতি। 3 নম্বরে চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতিটা হচ্ছে যদি কোনো বস্তু কণা একই সময়ে চলন ও ঘূর্ণন গতিতে চলতে থাকে, তাহলে সেই গতিকে চলন ঘূর্ণন গতি বলে। এখন এরকম মনে হতে পারে যে ভাইয়া ঘূর্ণন গতি আর চলন ঘূর্ণন গতি তো একই হচ্ছে, কিন্তু না, একটু তফাৎ আছে। সেই তফাৎটুকু আমরা দেখব। চলন ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে গাড়ির চাকার গতি, গাড়ির চাকার গতি, পৃথিবীর গতি, আর হচ্ছে কি লাটিমের গতি, ইত্যাদি। আচ্ছা, এই চলন ঘূর্ণন গতিটার সাথে মানে আমরা ঘূর্ণন গতি, তারপর চলন ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির সামনে যে চলনটা করে দিল, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এটা থেকে এটা কেন একটু ডিফারেন্ট, সেটাই হচ্ছে যে গাড়ির চাকার গতি। তো একটি গাড়ি, ধরো হচ্ছে এটা একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি আমি অতটা আঁকাইতে পারি না, ধরলাম এটা একটা কি গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে একটা গাড়ি। তো গাড়ির হচ্ছে চাকার গতিটাকে কেন চলন ঘূর্ণন গতি বলা হয়েছে? তো গাড়িটা যখন চলবে তো চাকাটাকে অবশ্যই ঘুরবে, তো চাকাটা যখন ঘুরতেছে এইটা হচ্ছে ঘূর্ণন গতি। আর সামনে যখন চলন কথাটা আছে, তো চাকাটা ঘুরলে তো আর গাড়িটা এক স্থানে থাকবে না, গাড়িটা আস্তে আস্তে কী হবে, আগাবে না?
গাড়িটা আস্তে আস্তে এভাবে আগাবে। তো এই যে গাড়িটা যে আগাবে, এই কারণে এটাকে বলা হয়েছে চলন, ঘূর্ণন, গতি। এবং সংজ্ঞা যে আছে, সেই সংজ্ঞাতেও বলা হয়েছে যে একই সময়ে চলন ও ঘূর্ণন গতিতে চলতে থাকে, তাহলে সেই গতিকে চলন ঘূর্ণন গতি বলা হয়। তারপর হচ্ছে যদি আমরা লাটিমের গতিটা চিন্তা করি, তো একটা লাটিম, এটা একটা লাটিম, এটা একটা লাটিম। তো লাটিমটা যখন ঘুরবে, এই লাটিমটা যখন ঘুরবে, তো লাটিমটা কি এক জায়গায় ঘুরবে? হ্যাঁ, ধরো এটি একটা বিন্দু, এই বিন্দুটা থেকে লাটিমটা ঘুরবে? কখনোই কিন্তু ঘুরবে না। লাটিমটা ঘুরতে ঘুরতে হচ্ছে এদিকেও যেতে পারে, এদিকেও যাইতে পারে, হ্যাঁ তাই না? তার মানে কি লাটিমটা চলতেছে, চলতে চলতে ঘুরতেছে। তো যে জিনিসটা চলতে চলতে ঘোরে, চলতে 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 ঘোরে, সেটা হচ্ছে চলন, ঘূর্ণন, গতি। তাহলে আমরা এটাও শেষ করলাম। এরপর আমাদের বাকি থাকলো পর্যায়বৃত্ত গতি, দোলন গতি। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে পর্যায়বৃত্ত গতিটাকে দেখি। তাহলে হচ্ছে 4 নম্বর গতিটা হচ্ছে আমার কি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে এরকম যে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথ অতিক্রম করে, একই দিকে চলতে থাকে, তাহলে এই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই পর্যায়বৃত্ত গতি আর চলন ঘূর্ণন গতিটা বলা যায় কি একই। যেমন হচ্ছে এখানে এখানে হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর হচ্ছে যে ঘূর্ণন গতি, এটা হচ্ছে একই জিনিস। কারণ হচ্ছে পর্যায়ক্রমে একটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে, সেটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যেমন হচ্ছে যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, এটা কি হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি না? এটা কি হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে একই পথে চলতেই আছে, চলতেই আছে। এই কারণে হচ্ছে এটা পর্যায়বৃত্ত গতি। তার মানে হচ্ছে যদি বলা হয় যে একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, তাহলে অবশ্যই আমরা কি করব? ঘড়ির কাঁটার গতি উদাহরণ দেব। এটা একটু হচ্ছে ডিফারেন্ট, এটা পরীক্ষা দেয়, যে একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, বা হচ্ছে ঘড়ির কাঁটার গতি কি গতি, তখন আমরা কি করব? পর্যায় গতি দিয়ে দেব। এরপর হচ্ছে দোলন গতি। তো দোলন গতিটা আমরা হচ্ছে পাশে লিখি 5 নম্বর, দোলন গতি। দোলন গতি। দোলন গতির সংখ্যাটা হচ্ছে যদি কোনো বস্তুর গতি একটি নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিকে হয় বা বস্তুটি এদিক ওদিক দোল খায়, এ ধরনের গতিকে দোলন গতি বলে। তো দোলন গতির সংজ্ঞাটা থেকে আমরা এটা বুঝতে পারি সহজে, যে স্কুল কলেজে যে বেলগুলো ইউজ করা হয়, বেল বা হচ্ছে কি ঘন্টা, আমাদের হচ্ছে স্কুল কলেজে কি হইতো, ঘন্টা পড়ে যেত না? ঘন্টা পড়ে যখন হচ্ছে 4টার দিকে ছুটি হইতো, ঘন্টা পড়ে যাওয়া মানে কি একটা আনন্দ, সেই রকম মনের মাঝে আনন্দ, ক্লাস শেষ, আজকের মতো ছুটি, দে দৌড়। তো এটাই হচ্ছে দোলন গতি। তো আমরা এই দোলন গতির উদাহরণে বলা হয়েছে যে সরল দোলকের ববের গতি। এখানে সরল দোলক বা হচ্ছে ঘোড়া, ওই যে হচ্ছে যে স্কুল কলেজে ঘন্টাগুলো ব্যবহার করা যায়, বেল, এগুলো একই জিনিস। তো দেখা যাচ্ছে আচ্ছা আমি হচ্ছে এটা বেল দিয়ে একটা উদাহরণ দিই। তো এটা হচ্ছে আমার কি রশি, এখানে একটা কি হয়েছে ঘন্টা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ঘন্টা ব্যবহার করা হয়েছে, যে ঘন্টাটা কি দেবে? রহিম এই ঘন্টাটা ইউজ করবে, ঠিক আছে? তো এই ঘন্টাটাকে যখন রহিম আঘাত করবে, তখন এই ঘন্টাটা কি হবে? বাই বেলটা, অথবা আমরা কি এই যে হচ্ছে কি আছে এটা বেল, এই বেলটা আমরা এটাকে বব বলতে পারি। আবার সরল দোলকের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে একটি সরল দোলকের বব, যেটা হচ্ছে আমরা এরকম যখন আঘাত করব, এটা কি হবে? এইরকম একটা টান দিলে উপরে, ধরো এখানে হচ্ছে এটা সরল দোলকের বব এটা,
তো এটাকে আমরা একটু টেনে এখান পর্যন্ত নিয়ে গেলাম। আবার এখান থেকে যদি আমরা ছেড়ে দেই তাহলে এটা কীরকম আসবে, এরকম আসবে না? তার এখানে হচ্ছে এটা বেল, তো আমি বেল দিয়ে উদাহরণটা দিচ্ছি। তো এখানে যখন আঘাত করব তখন দেখা যাচ্ছে যে এটা এভাবে 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 এখানে আসবে। তো এখানে এসে কি থেমে যাবে? কখনো এখানে এসে থেমে যাবে না, আবার দেখা যাচ্ছে বিপরীতে আবার এই পাশে কী হবে, যাবে। কিন্তু হচ্ছে এটাকে এমনভাবে মারা হয় যাতে হচ্ছে ওখানেই হচ্ছে টুন 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 শব্দ করে ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটা বোঝানোর জন্য, এই ববের ক্ষেত্রেও কিন্তু সেম। তো এখানে যদি একটা মাইর দেওয়া হয়, মাইর দিয়ে যদি এটাকে সরানো হয় তাহলে কী হবে, সেটা হচ্ছে এরকম যাবে, এখান পর্যন্ত আসবে, আবার কি এখান পর্যন্ত আসলে আবার জিনিসটা এখান পর্যন্ত যাবে। তো এটাই আবার হচ্ছে আদালতের ক্ষেত্রে দেখা যায়, আদালতে এগুলো হচ্ছে ঘড়ি থাকে, ওইটাই হচ্ছে কি সরল দোলক। তো ওই দোলকটা হচ্ছে দেখা যায় যে যখন হচ্ছে একটা টুং করে আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পর এটা এই দিকে আসবে, আসে আবার হচ্ছে এই পাশে যাবে, বিপরীতে চলতে থাকবে। এটাই হচ্ছে মূলত দোলকের গতি বা হচ্ছে দোলন গতি, যেটা কি হবে একটি নির্দিষ্ট সময় পর পর কী হচ্ছে বিপরীত দিকে যাত্রা করবে। এটাই হচ্ছে কি দোলকের গতি। তো বন্ধুরা হচ্ছে এগুলো আসলে আহামরি কোনো কিছু না, তবে বুঝতে হবে, কারণ পরীক্ষায় হচ্ছে 1 মার্কে অনেক কিছু। হ্যাঁ, 1 মার্কে অনেক কিছু, 1 মার্কের জন্য হচ্ছে আমাদের দেখা যায় যে A+ হাতছাড়া হয়ে যায়। এরকম অহরহ এক্সাম্পল দেওয়া যাবে। সুতরাং আমাদের এগুলো জানারও দরকার আছে। তোমরা এগুলো হচ্ছে একটু সংজ্ঞাগুলো দেখবা, বুঝবা, এবং হচ্ছে সংজ্ঞার সাথে উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে স্মরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এগুলোর কি করব, আমরা সংজ্ঞা দেখব, সংজ্ঞার সাথে এগুলোর একক দেখব, এগুলোর সূত্রগুলো আমরা দেখব, মাত্রা দেখব। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।